দেখুন, আমি কুণাল ঘোষ বলেন, দুলাল দে পরিচালিত ফাঁদ ছবির শুটিং এ রয়েছে। হ্যাঁ, এত বছর তো মানুষের সামনে অভিনয় করলে এবং বর্তমানেও করছো, তৃণমূলের মুখপাত্র হয়ে যে অভিনয়টা করছো সেটা দিয়ে হচ্ছে না, আবার পর্দায় অভিনয় করতে হচ্ছে। হ্যাঁ, যারাই নাকি চেনো না, আশা করি পশ্চিমবঙ্গের 90% মানুষ চেনে। এই যে সারদা কাণ্ডে চুরি করার দায়ে জেলে গেছিল, এনার নাম হচ্ছে কুণাল ঘোষ। মীনাক্ষী মুখার্জি নাকি শুয়োর বলে ডাকে। আমি বলছি না, মীনাক্ষী মুখার্জি বলছেন। তো ইনি পুলিশ সেজেছেন, তো ইনার বক্তব্যটা কি আমরা একটু শুনে নেব। এখানে শুটিং চলছে, আমি কিন্তু এখানে পুলিশ, আমার কাজ শেষ, কিন্তু আমি বেরোতে ভয় পাচ্ছি। হ্যাঁ, এবারে ব্যাকপ্যাক প্যাক করে নাও, এবার যেতে হবে তিহারের জেলে, কারণ তুমি, তোমার চুরি এবং তোমার দিদি, তোমার প্রাণের অভিষেক সবাইকে মিলে তিহার জেলের পথে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। চলো চলো চলো, বেশি দেরি করে লাভ নেই। তো বন্ধুরা, আজকে আমরা এই চোরটা কুণাল ঘোষকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, প্রবল ভয় পাচ্ছি, যে রেটে রদবদল চলছে আইপিএস দের। হ্যাঁ, বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, তুমি বেরোতে যে প্রবল ভয় পাচ্ছ সেটাও বুঝতে পারছি। এরকম ভয় না, যখন সারদা কাণ্ডে তুমি পুরো ফেঁসে গেছিলে তখন একবার পেয়েছিলে, হাউ মাউ করে কাঁদছিলে এবং বলছিলে মমতাদি পুলিশ পাঠিয়ে আমায় অ্যারেস্ট করে নিয়ে চলে যা। বিশ্বাস হচ্ছে না? দেখবে, দেখতে চাও? মমতাদি পুলিশ পাঠিয়ে আমার ধরে নিয়ে যাক। মুকুল রায়, যার কথায় বিধাননগর কমিশনারেট রাজীব কুমার ওঠা বসা করেন, কি মাকা ভোলা চেহারা দেখলে এরকম কেঁদেছিলে। এই সেই কুণাল ঘোষ যে মমতা ব্যানার্জিকে জনসমক্ষে প্রেস কনফারেন্স করে চোর বলেছিল, চিটিংবাজ বলেছিল, এবং সারদা রোজভ্যালির যত সুযোগ সুবিধা, মানে এই দুটো চিটফান্ড তো পশ্চিমবঙ্গে টাকা কেলেঙ্কারির পুরো শীর্ষ পর্যায়ে আছে না, তো এইগুলোতে মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে বড় সুবিধাভোগী। আমরা বলিনি, এই কুণাল ঘোষই বলেছিল। এবার তখন সে নেশা করেছিল না বর্তমানে নেশা করে আছে সেটা জানি না, কারণ তৃণমূলের যে নেতারা তাদের একই অঙ্গে হাজার হাজার রূপ দেখা যায়। তো এর আরেকটা রূপ হচ্ছে অভিনয় করতে পারে। জন্ম থেকেই মায়ের পেট থেকে বেরিয়ে অভিনয়টা খুব ভালোভাবেই শিখেছে। খালি পোঁদবার তাল। ইলেকশন কমিশন এখান থেকে আমায় তুলে নিয়ে কোনো জেলায় না এসপি করে পাঠিয়ে দেয়। ইলেকশন কমিশন জানে যে তুমি কত বড় দোগলাবাজ আর ধোকাবাজ। যার খাবে, যার পড়বে, যার আদর্শ অনুপ্রাণিত হয়ে চুরি করবে তাকেই লাস্টে চোর বলবে। তো আমরা জানি না, তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলকেই একসময় চোর বলেছিলে। আর ইলেকশন কমিশন এসপি ডিএসপি এগুলোর যে রদবদল করছে এটা মানুষের ভালোর জন্যই করছে। আমরা তো জানি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকাকালীন পুলিশগুলোকে কিভাবে পায়ের জুতো বানিয়ে রেখেছিলেন, মানে দিদি যা বলবেন সেটাই শেষ কথা, দিদি যেটা শুনবেন না সেটা অন্য কেউ শুনবে না। দিদি বিনা পশ্চিমবঙ্গ পুরো অচল। আর আইপিএস আইএস যে ক্যাডারের যেসব অফিসাররা, তারা এই যে আসেন পশ্চিমবঙ্গে, পাস করেন, পড়াশুনো করেন, তারপরে আবার ট্রেনিং নেন, তারপরে আবার এসে কি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পা চাটতে পারেন সেটাই তো বুঝতে পারি না। সেটা বড় কথা নয়। তাহলে আমি এখান থেকে বেরোবো কি বেরোবো না, আমি অত্যন্ত চিন্তিত। দেখো, এই কথাটা বললে তোমাদের মনে আছে কিনা জানি না, ভারতী ঘোষের নাম শুনেছো তো, আইপিএস, যিনি মমতা ব্যানার্জিকে বলেছিলেন মা। তিনি মমতা ব্যানার্জি মা ছাড়া আর কিছু চিনতেন না, এবং যখন ভারতী ঘোষ মমতা ব্যানার্জির পুরো কালো কারবারিগুলো জেনে গেল, যখন সে মমতা ব্যানার্জিকে সৎ মা রূপে দেখলো, তখন মমতা ব্যানার্জি তার চাকরিটুকু খেয়ে নিলেন, তার স্বামীর বিরুদ্ধে কেস দিলেন, এরকম করে মোটামুটি অনেক কিছু করে তিনি ভারতী ঘোষকে এখন বর্তমানে এক সাইড করে রেখে দিয়েছেন। সব মনে আছে দিদি, পশ্চিমবঙ্গের মানুষ তো আমি, সব খবরে দেখি, এবং খবরগুলো নিশ্চয়ই সব মিথ্যে নয়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। চিন্তা করে লাভ নেই, আর কদিন পরে আবার সেই সারদা নারদার ফাইলগুলো খোঁজা হবে। চাকরি চুরির কেসে যদি তোমার নাম না জড়িয়ে থাকে তাহলে তোমার কোনো অসুবিধা নেই, তুমি আরামসে হেঁটে খেলে চলতে পারো। তবে তোমায় একটা কথা বলি, পশ্চিমবঙ্গে তুমি জেল থেকে বেরোনোর পরে মমতা ব্যানার্জি যে তোমাকে কোন ওষুধ খাইয়েছে, যেই মমতাকে চোর বলেছিলে সেই মমতা আবার তোমার মা রূপে ধরা দিয়েছে। কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির ভাতা, এগুলোই তোমায় আকৃষ্ট করেছে। বলে তৃণমূলে চাঁটার জন্য কত টাকা তোমায় মাইনে দেওয়া হয়, বলে সেই যদি মাইনেতে তোমার পেট না ভরে থাকে, সেই জন্যই কি তুমি আবার অভিনয়ের পদটা বেছে নিয়েছো? যেখান থেকে পারছে লোক এনে রদবদল ওসব করে হবে না। আচ্ছা, তার মানে তোমরা বলতে চাইছো যে পুলিশ অফিসার বদল করো আর যাই করো, ছাপ্পা আমরা মারবই। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের মুখপাত্ররা তাদের জন্য বাপ ঠাকুরদার কেউ সম্পত্তি কেড়ে নিয়েছে। আর ইনারা মানুষের জন্য এত ভাবেন, সত্যি ভাবলে অবাক লাগে। এই এসআইআরে কোনো নিরীহ মানুষকে ইনারা কষ্ট পেতে দেখতে চান না। তো এইসব মানুষদেরকে একটাই কথা বলবো, যখন কলকাতায় বৃষ্টির জন্য লাইন ছিঁড়ে সেখানটায় 14 জন মানুষ মারা গেছিল, তখন এই দয়াগুলো কোথায় ঢুকে গেছিল? ওদের ভেতরে ঢুকে গেছিল? সেটাই জিজ্ঞাসা করছি। না, খারাপভাবে নিও না, এটা খারাপ শুনতে লাগলেও এটা বাস্তব সত্য কথা। যখন পশ্চিমবঙ্গে 26,000 জন লোক চাকরি প্রার্থীরা, চাকরিরত শিক্ষকরা, তারা আন্দোলন করছিল, তাদেরকে যখন নবান্ন অভিযানের সময় বুকে লাথি মারা হচ্ছিল, পেটে লাথি মারা হচ্ছিল, তখন এই মানবিকতাগুলো কোথায় ছিল সেটাই জিজ্ঞাসা করছি। শাবাশ বেটা, বহুত বড়িয়া। যতই করো হামলা, জিতবে আবার মমতা ব্যানার্জির বাংলা।
হ্যাঁ, মমতা ব্যানার্জির বাংলা তো জিতবে। মমতা ব্যানার্জি তো তার বাপ ঠাকুরদা বাংলাটাকে তার নামে লিখে গেছিলো এবং সেই জন্যই সে বাংলা মদ বিক্রি করছে তার বাপ ঠাকুরদার নাম রক্ষার জন্য। এই জন্যই বাংলা জিতবে আর কি। পশ্চিমবঙ্গে মদ মাংস ভাতা এইসব নিয়েই মোটামুটি পশ্চিমবঙ্গে ভালোই চলছে। ধর কাছি ধরে আছি, সরকার যেরকম হোক চললে হলো, ভাইপোর ব্যাংক ব্যালেন্স বাড়লেই হবে, আর পৃথিবীতে কিচ্ছু দরকার নেই। এইসব যে মুখপাত্ররা, এরা আবার কদিন পরে জেলে যাবে, এদের কোনো না কোনো স্ক্যামে ফাঁসবেই। কারণ চুরি চিটিংবাজি এদের রক্তে জমাট বেঁধে আছে। আর কুণাল ঘোষ সে হচ্ছে একজন মিষ্টি শুয়োর। কারণ তার যে কথাবার্তা, কখনো তিনি দিলীপ ঘোষের কষ্ট দেখতে পারেন না, আবার কখনো দিলীপ ঘোষের বিরোধিতা করেন, আবার কখনো শুভেন্দু অধিকারী তার কাছে খুব ভালো বিরোধী দল নেতা, কখনো শুভেন্দু অধিকারী চোর। কি বলে এরা, সত্যি নেশা টেশা করে থাকে হয়তো। মমতা ব্যানার্জি যে 20 টাকার পাউচ বিক্রি করছে না, সেগুলো মনে হচ্ছে কুণাল ঘোষ ডেলি 4-5টা করে কিনে খাচ্ছে। নাহলে এরকম গাঁজাখড়ি কথাবার্তা বেরোবেই না। আমি ডায়েট খুব ঘড়ি ধরে ধরে করি। হ্যাঁ, ডায়েটটা তুমি আমাদেরকে একটু বলে দাও, দিলে কি হবে বলো তো? তুমি যখন তিহার জেলে যাবে, আমরা জেল প্রশাসনকে অনুরোধ করব, দেখো তুমি আবার তোমার শরীর খারাপের নাটক করে ওইখান থেকে বেরিয়ে এসে এসএসকেএমে ভর্তি হয়ে যাও না জানো। তিহার জেলে ওইখানটায় পুলিশ কমিশনারকে যিনি থাকবেন জেল সুপার, তাকে আমরা অনুরোধ করবো যেন আপনাকে ঘড়ি ধরে ধরে আপনার ডায়েট অনুযায়ী খাবার দেওয়া হয়। কারণ আপনার মতো অমূল্য রত্ন এদের পশ্চিমবঙ্গের খুব দরকার, এরকম লোককে যারা পশ্চিমবঙ্গটাকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য রিপ্রেজেন্ট করবে। তো এরকম মানুষ না থাকলে পশ্চিমবঙ্গ কখনো এগোতে পারবে না। জেল খাটা আসামি, চুরি করা, রেপিস্ট, এদেরকেই তো দরকার। এরাই না দেশের ভবিষ্যৎ। তৃণমূলের যেসব নেতারা বড় বড় ডায়লগ মারছে, সেই সব নেতাগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে দেখা হোক না, কত মামলা তাদের নামে ঝুলে আছে। তো এরা চালাবে দেশ, এরা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাবে। এদের ভাই বহুত নাটক। মানে ডায়েট আমি করি সকাল 8টার পর 10:30 অবধি। 10:30টায় আবার ডায়েটটা ভেঙে আবার 11টা থেকে ডায়েট করি। মানে যে সময়টা আমি খাই ওই সময়টা আমি ডায়েট করি। সেই তো, যেই সময়টা তিনি খেয়ে দিয়ে থাকেন সেই সময়টা ডায়েট করেন, এবার যেই সময়টা তিনি নেশা করে থাকেন সেই সময়টা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা পক্ষে কখনো কোনো কথা বলেন না। তিনি তার কাছে সর্বদাই তার মা। এবং এই কুণাল ঘোষ জেল খেটে মোটামুটি দোষ স্বীকার করে জামিনে এখন মুক্ত আছে। সেই কুণাল ঘোষ সে এখন মানুষকে জ্ঞান দেয় কী করে রাজনীতি করতে হয়, কী করে দল বানাতে হয়, কী করে ডায়েট করতে হয়, কী করে অভিনয় করতে হয়। হ্যাঁ, তোমার মতো লোকের কাছ থেকে জ্ঞান শুনবো বলেই তো আমরা এতদিন বেঁচে আছি, বা পশ্চিমবঙ্গে আমাদের জন্মটা হয়েছে তোমার থেকে জ্ঞান শোনার জন্য। বাকি সময়টা ডায়েট করি। এরা যে ঢ্যামনামি পশ্চিমবঙ্গে শুরু করেছে, সেই ঢ্যামনামি নিয়ে পশ্চিমবঙ্গে এরা আর টিকতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ আর বোকা নেই। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এখন ফোন চলে এসছে এবং সেই ফোনে মানুষ দেখতে পাচ্ছে যে বহির্বিশ্বে সেখানটায় কী অবস্থা, ভারতের কী অবস্থা। আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি। সেটা মুখ্যমন্ত্রীর দয়াতে নয়। যদি মুখ্যমন্ত্রীর দয়াতে হতো তাহলে পেট্রোলের দাম 30 টাকা হতো, তাহলে কেন্দ্র সরকারকে দোষ দিতে পারতো না। তো আমরা মুখ্যমন্ত্রীর দয়ায় ভালো নেই, আমরা কেন্দ্র সরকারের দয়ায় অনেক ভালো আছি। দুটো খেয়ে পরে বাঁচছি, মোটামুটি ভালোই আছি। थैंक्स। তো এই রাম ছাগলটাকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।